নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। চলে এসেছি আর একটা নতুন পডকাস্ট নিয়ে। তো আজকে আমাদের সাথে আছে আমাদের স্কুলের অত্যন্ত প্রিয় আমাদের ম্যাডাম সুমনা ম্যাডাম এবং কেয়া ম্যাডাম। তো সবার ফার্স্টে ম্যাডাম আপনাকে একটা কোয়েশ্চেন করি আপনাদের দুজনকেই, যে এটা তো আপনাদের স্কুলের পডকাস্টে ফার্স্ট টাইম, কেমন লাগছে এসে? অ্যাকচুয়ালি এই পডকাস্ট এই শব্দটা সম্পর্কে এই শব্দটাই আমার খুব একটা জানা ছিল না, তো ভীষণ নার্ভাস। কিন্তু সামনে ক্যামেরা, সামনে অ্যাঙ্কার, মনে হচ্ছে নিজেকে সেলিব্রিটি। ম্যাডাম আপনার? আমার প্রথমেই বলতে হয় যে একটা চেনা জানা গণ্ডি, এত বছর ধরে যেটা করে এসেছি, স্কুল, স্টুডেন্ট, টিচার হিসেবে নিজের একটা পারফরমেন্স, শ্রেণী কক্ষের মধ্যে একটা অন্য রকমের সিচুয়েশান, সেখান থেকে হঠাৎ করে একটা অন্য রকমের প্ল্যাটফর্ম, যারা এই ব্যাপারটাকে তুলে ধরেছে, আমি তাদেরকে প্রচুর অভিনন্দন জানাই। নতুন এই একটা প্রয়াস আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এবং একটু তো নার্ভাস আছি। না ম্যাডাম, নার্ভাস নিয়ে কোনো চিন্তা নেই, আর থ্যাংক ইউ। অ্যাজ এ টিচার আপনার এই স্কুলে কতদিন হলো? আমার তো 17 বছর হয়ে গেল প্রায়। ম্যাডাম আপনার? আমার 18 বছর, 2006-এ জয়েনিং, ফেব্রুয়ারি মাসে, তারপর এখন চলছে। আচ্ছা ম্যাডাম, আপনাদের স্কুল লাইফ কেমন ছিল বা কোথায় ছিল? আমি আগে বলি, আমার স্কুল লাইফ, আমি চারুশীলা বোস বালিকা বিদ্যালয়ে পড়তাম। আমার 5 to 12 ওখানেই পড়াশোনা। তো আমি ছোটোবেলা থেকে ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে কথা বলতে গেলে কেউ ঠেললে কথার উত্তর দিতাম। তো হঠাৎ করে ক্লাস 9-এ ওঠার পর আমার অদ্ভুত একটা পরিবর্তন হয়। আমি জানি না কি করে হলো, কিন্তু আমার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অদ্ভুত পরিবর্তন হয়। এরপরে সেই যে বন্ধুবান্ধবদের সঙ্গে হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া এবং হঠাৎ করে মিশতে পারা, হঠাৎ তাদের সঙ্গে প্রচুর কথা বলা, একটা স্বতঃস্ফূর্ততা, এটা আমাকে পরবর্তীকালে এই শিক্ষকতাতেও অনেক বেশি সাহায্য করেছে। আমি 5 to 10 রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়েছি। স্কুল লাইফ বলতে, স্কুলে আমি ভীষণ, মনে হয় আমার আমি নিজেও ভীষণ বোরিং ছিলাম, আর আমার স্কুল লাইফটাও ভীষণ বোরিং। ফ্রেন্ড বলতে হাতে গোনা একজন বা দুজন, তাদের সঙ্গে শুধু স্কুলেই দেখা হতো, স্কুলের বাইরে আর কোথাও দেখা হয়নি। আর 11-12টা আমি ওই চারুশীলা বোস বালিকা বিদ্যালয়ে পড়েছি। তো ওখানের একটা গল্প বলি। ক্লাস 10-এ ওঠার পর আমার বাবার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়। তো একদিন আমাকে স্কুলে একা যেতে হবে, এটা আমার কাছে একটা বড় আতঙ্কের বিষয় ছিল, আমি কি করে ওই স্কুল পর্যন্ত পৌঁছাবো। তো সেই গিয়ে একা গিয়ে প্রথম স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একা বাসে উঠে স্কুলে পৌঁছালাম এবং তারপরে আবার একাই বাড়ি ফিরলাম। তো সেটা সেদিনের জন্য আমার কাছে মনে হয়েছিল আমি বিশাল কিছু পেরে গেছি। এতটাই এরমভাবেই ছিল, এইটা খুব বোরিং একটা লাইফ, স্কুল লাইফ ছিল আমার। আচ্ছা, পড়াশোনা বা শিক্ষকতা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া আমার তো একটু ইনডোর গেমস ভালো লাগতো, দাবা খেলা খুব ভালো লাগতো। আচ্ছা। আর টেবিল টেনিস বা ব্যাডমিন্টনও খুব ভালো লাগতো, কিন্তু আমাদের বাড়িতে একটু কনজারভেটিভ ছিল, তো আমি খুব একটা এই আউটডোর যে গেমগুলো ব্যাডমিন্টন বা টেবিল টেনিস খেলার সুযোগ পাইনি। কিন্তু দাবা আমি আমার মায়ের কাছ থেকেই দাবা খেলা শিখেছি, এবং আমি আশা করি একটু আধটু পারি। আচ্ছা ম্যাডাম? পড়াশোনা ছাড়া অ্যাকচুয়ালি গল্পের বই পড়তে ভালোবাসতাম খুব, আর তেমন কিছু খুব একটা ভালোবাসিনি। আচ্ছা, তাহলে এবার একটু আপনাদের লাইফ সম্পর্কে জানি। আপনাদের প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, আমি মাছে ভাতে বাঙালি বলে না, আমি মাছ ভাত খেতে খুব ভালোবাসি, তবে অপশনাল হিসাবে বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। ম্যাডাম আমি মিষ্টি জাতীয় খাবার তো ভীষণ ভালোবাসি। মোটামুটি স্কুলে এটা সবাই জানে যে আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি, এবং মিষ্টি জাতীয় ঝাল বাদ দিয়ে টক মিষ্টি জাতীয় জিনিস আমার খুব পছন্দ। আচ্ছা, আর ঘুরতে যেতে কোথায় ভালো লাগে? ঘুরতে বলতে অ্যাকচুয়ালি ভবঘুরে টাইপের, যেখানে হোক, বাড়ি থেকে বেরিয়ে যদি কেউ স্টেশনে, স্টেশনে বলে চত্বরটা ঘুরে আসতে, আমার সেটাও মনে হয় বিশাল আনন্দের ব্যাপার। তো ঘুরতেই ভালো লাগে, আর এছাড়া পাহাড় ভীষণ প্রিয়। আচ্ছা ম্যাডাম আপনার? আমার কাছেও তাই, পাহাড় প্রিয়, এবং সমুদ্রটাও আমার যে খুব একটা খারাপ লাগে তা নয়, কোথাও একটা যেতে হবে। সে যদি মনে হয় যে আমি মার্কেটে ঘুরলে একটু আনন্দ পাবো, তো আমার কাছে ওটাই, মার্কেটে আলো দেখেও আমি খুব আনন্দ পাই। ছোটবেলা থেকে যে কোনো উপায় মায়ের কাছে বায়না করতাম যে আমাকে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা ঘুরিয়ে আনতে হবে।
তো এটা আমার কাছে একটা রিল্যাক্সের জায়গা। আচ্ছা আচ্ছা, টিচার না হলে মানে সবারই একটা ড্রিম জব থাকে, মানে ছোটো থেকে আমরা ভাবি যে এটা হবো ওটা হবো, তো আপনাদের কি ইচ্ছা ছিল? মানে আমার না বিভিন্ন সময়ে বিভিন্ন ইচ্ছা গেছে, খুব ছোটোবেলা থেকে শুরু করি। খুব ছোটোবেলায় আমি অ্যাকচুয়ালি ফুচকা খেতে ভালোবাসতাম, আর আমার বাবা মাকে ফুচকা খেতেই দিত না, না আচ্ছা। ফুচকা খাওয়া যাবে না, আচ্ছা। বিভিন্ন রকমের গল্প বলতো। যাই হোক, তো আমার তখন মনে হতো বড় হয়ে ফুচকা বিক্রি করবো, ওই যে কটা বিক্রি হয় হবে, বাকিটা আমি খাবো। যাই হোক, তারপর যখন আরেকটু বড় হলাম তখন তো আর পৃথিবীতে থাকতে ইচ্ছা করলো না, মনে হলো চাঁদ তারা এরা বেশ ভালো, সুতরাং অ্যাস্ট্রোনট হবো, যাবো আচ্ছা। মহাকাশে যাব। তো আচ্ছা। তারপরে দেখা গেল না, কিছু বড় হতে হতে রকেটের সাথে উড়ে গেল এসব অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন। তারপরে তুই গোলেমালে টিচার হয়ে গেছি। তবে এখন মনে হয় যে টিচার না হলে বোধহয় কোথাও কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি রান্না করতাম বা রাঁধুনিই হতাম অ্যাকচুয়ালি। আচ্ছা ম্যাডাম, আপনি? আমার পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ ওদের ড্রেস পোশাক, ওদের গ্র্যাভিটি, ওদের অ্যাটিটিউড আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা তো ওখানে তো দেখতাম যে হাইট আর ভিশন দুটো এক্সামে তো ভীষণ দরকার ছিল। তো আমি দুটোতেই খুব খারাপ অবস্থা ছিল, হাইটও আমার সাংঘাতিক লম্বা নয়, আর ভিশনও তো ক্লাস 4 থেকেই চশমা। আচ্ছা তো এই দুটো কারণে খানিকটা দুঃখ ছিল। তারপরে ছোটোবেলায় তো আস্তে আস্তে নিজের পছন্দগুলো পাল্টায়। তারপর নিজের মনে মনে কোল বালিশ মাথা বালিশ এদেরকে স্টুডেন্ট করে পড়াতাম, আচ্ছা তো এদেরকে এনতাসে পেটাতাম, মানে খুব ভালো লাগতো আর কি, যে টিচার হব, বেশ বকবো, বেশ 2-4টে দেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, বড় হওয়ার পর একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স এই স্কুলে এসে হয়। আচ্ছা, আপনাদের টিচিং লাইফে মানে বেস্ট এক্সপিরিয়েন্স কি? আচ্ছা, আমাদের যে টিচিং লাইফে আমরা তো একটা চেনাশোনা গণ্ডির মধ্যে বিভিন্ন রকমের মানুষের সাথে এত বছর ধরে করে এসেছি, নিজের কর্মজীবনটা কাটিয়েছি। কিন্তু আমরা আমি নিজে হেড স্যারকে যেভাবে দেখেছি, আমি একটু ওনার সম্বন্ধে অবশ্যই বলতে চাই। কারণ আমি হেড স্যারকে এখানে যেমন সুদক্ষ একজন পরিচালক হিসেবে দেখেছি, একটা স্কুলকে এত সুন্দরভাবে স্টুডেন্ট টিচার একটা নিয়মানুবর্তিতা, একটা শৃঙ্খলা পরায়ণ মনোভাব নিয়ে তিনি যেমন স্কুলটাকে সুন্দরভাবে তৈরি করেছেন, সেরকম আমি ওনার একটা অন্য দিকও দেখেছি। আমার 2016 কি 17 সাল, এক্স্যাক্ট সালটা মনে নেই, আমার একটা দুর্ঘটনা ঘটে স্কুলের মধ্যেই। একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, আমি মাথা ঘুরে খানিকটা পড়ে যাই। তো স্কুলে সুমন স্যার আমাকে মানে খানিকটা সকলের আড়ালে নিয়ে যায় যাতে ব্লিডিংটা বন্ধ করার জন্য। হঠাৎ করে নাকে খুব ব্লিডিং হয়, তো হেড স্যার সেটা জানতে পেরেই কোনো রকমে ছুটে আসেন এবং কনস্ট্যান্ট আমার সাথে ওই সারাটা দিন বসে থেকে উনি আমার রীতিমতো নিজের যত্ন সহকারে যতটা চেষ্টা করা সম্ভব উনি চেষ্টা করেছেন ব্লিডিংটা বন্ধ করার জন্য। প্রশান্তবাবুর বাড়ি থেকে বরফ এনে এবং আরও কিছু স্যারেদের সহযোগিতায়, জগন্নাথবাবু, তারকদা, প্রশান্তদা, এদের সকলের সহযোগিতায় উনি কনস্ট্যান্ট চালিয়ে গেছেন যে কীভাবে ব্লিডিংটা বন্ধ করা যায়। শুধু তাই না, ব্লিডিংটা অতি কষ্টে বন্ধ করার পরও উনি চুপ থাকেননি, উনি আমাকে নিয়ে ওয়ালসে যান এবং ডাক্তারের সাথে কথা বলে আমার এখানে প্লাস্টারের মতন করার পর উনি আমাকে বাড়ি অবধি, সুমন স্যার, হেড স্যার এবং জগন্নাথবাবু এরা আমাকে বাড়ি অবধি পৌঁছে দেন। শুধু তাই না, কনস্ট্যান্ট আমি যে কটা দিন রেস্টে ছিলাম ওই নাকের ওই অবস্থাটা নিয়ে, অ্যাক্সিডেন্টটা নিয়ে, ততদিন উনি আমার খবর নিয়েছেন। একদিন উনি আমার বাড়িও যান কিয়াকে নিয়ে, এবং সেখানেও আমার মায়ের হাত থেকে আমার নাকে ড্রেসিং করা নিয়ে উনি মানে যে হারে যত্নশীলতা দেখিয়েছেন, আমি সত্যিই মানে ওনার কাছে মানে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। মানে উনি যে ধরনের সহযোগিতাপূর্ণ আচরণ সত্যি করেছেন, আমি সত্যি ওই মানে স্যারের ওই অন্য রকমের রূপ দেখে আমি সত্যি অভিভূত। না, এখানে আমি একটা কথা বলবো, মানে এককালে স্যারকে রুমে ঢুকলে আমরা ভয় পেতাম, বাট এখন যখন এক্স স্টুডেন্ট হয়ে যাই না স্যারের কাছে, সেই মানে স্যারের থেকে না একটা আলাদাই একটা মানে ওই গাইডেন্স পাই। মানে যখন যে কোনো প্রোগ্রাম নিয়ে হোক, সেটা নিয়েও যখন গেছি, হেড স্যারও একটা বাড়ির জন্য কোনোদিনও রাখেন, এমনকি 7:30 8টা অবধি উনি কনস্ট্যান্ট কাজ করে গেছেন। যখন সাহায্য চেয়েছি, যখন যে কোনো উপায় সাহায্য চেয়েছি, কোনো রকমের দ্বিধা করেননি। কি 7:30 কি 8টা, সঙ্গে সঙ্গে বলেছেন যে হ্যাঁ চলে আয়, কোনো ব্যাপার না, আমি তো আছি, আমি রাতে হয়তো এখানেই থাকবো, চলে আয়, কাজটা হয়ে যাবে। মানে কোনো রকমের দ্বিধাগ্রস্ততা আমি ওনার মধ্যে দেখিনি। এবং আমি সত্যি বলতে পারি যে উনি বন্ধুত্বপূর্ণ আচরণ, সহযোগিতার মনোভাব যা দেখিয়েছেন, সেটা সত্যি এখনকার দিনে অত্যধিক দুর্লভ। ম্যাডাম? হ্যাঁ, টিচার হিসাবে সত্যি কথা বলতে কি প্রচুর স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি। মানে 17 বছর ধরে মানে
প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। তো সেটাই সব থেকে বড় পাওয়া। মানে আমার মনে হয় না যে আর কোনো প্রফেশনে থাকলে এতটা ভালোবাসা পেতাম। মানে এত স্টুডেন্টের, এত টিচার স্যার, মানে এত ভালোবাসা বোধহয় আর কোনো প্রফেশন থেকে পাওয়া যায় না। 100 এটাই টিচার হিসাবে আমার সব থেকে বেশি পাওয়া। আচ্ছা, এখন তো স্কুলের সার্ধ শতবর্ষ চলছে, 150 বছর। এটা মানে আমাদের স্কুল থেকে শুরু করে স্কুলের সমস্ত স্টুডেন্ট এক্স স্টুডেন্টদের কাছে অত্যন্ত একটা গৌরবের ব্যাপার। তো সেটা নিয়ে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স? 150 বছরের এক্সপিরিয়েন্স তো পুরো ঝলমল। মানে প্রাক্তন স্টুডেন্টরা তো পুরো ফাটাফাটি করে দিয়েছে, মানে জাস্ট জমজমাটি। আর প্রত্যেকটা মোমেন্টে মানে এত সুন্দর। আগে তো শুধু 5 সেপ্টেম্বর হতো আমাদের স্কুলে একটাই প্রোগ্রাম, তো হঠাৎ করে এই গণ্ডিটাকে পেরিয়ে 150 বছরে মানে অতুলনীয় প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে মোড়া, বিভিন্ন মান্থে বিভিন্ন রকমের প্রোগ্রাম। কখনো মনে হচ্ছে যে কি হবে, কি হতে চলেছে। কখনো রবীন্দ্র সন্ধ্যা, কখনো নজরুল সন্ধ্যা, কখনো ক্লাসিক্যাল, কখনো বা এক্সিবিশন, কখনো বা সরস্বতী পুজোকে নিয়ে একটা সাংঘাতিক প্রোগ্রাম। তো জাস্ট ফাটাফাটি বলা যায়। তো আশা করছি যে 150 বছরে হয়তো আরও কিছু উদ্যোগ হবে। আর তার সাথে আরেকটা কথা বলতেই হয়, স্যারের নানান রকমের রান্না বান্না, এটা জাস্ট আমাদের কাছে এক্সক্লুসিভ একটা পাওয়া। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, কোনো রিহার্সাল হোক বা যে কোনো প্রোগ্রামে। এটা শুধু মানে 150 বছর বলে নয়, এটা মানে সব সময়। প্রত্যেকটা সময় আমরা স্যারের হাতে যখনই হোক উপমা খাচ্ছি, যখনই হোক ম্যাগি খাচ্ছি। মানে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হ্যাঁ, স্যার উচ্চ প্রত্যেকবারে আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াতেন। ভীষণ এটা মানে ভালো আমাদের ভালো একটা রান্না। দাবি ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 11 এর গার্ড, আপনি ফাঁকা আছেন, আমাদের কিছু রান্না করে খাওয়াতেই হবে। মানে স্যুপ থেকে শুরু করে কিচ্ছু বাদ যায়। আচ্ছা, এবার বলেছি স্যারকে একটা প্রস্তাব দিয়েছি যে কাবাব খাবো, সেটাও উনি নেমন্তন্ন করে দিয়েছেন। শীতকালে কাবাব খেতে যাওয়া ওনার বাড়িতে, সেটাও আমরা রাজি আছি। আচ্ছা, মানে ওটাই বাকি আছে, বাকি সব কটা খাবার মোটামুটি স্কুলে খেয়ে নিয়েছি। আচ্ছা ম্যাডাম আপনার? আচ্ছা, 150 বছর মানে সত্যি কথা বলতে কি, একটা 150 বছর পুরনো স্কুলে পড়াচ্ছি, এটা ভাবতেই ভালো লাগে। আর এই স্কুলে আমার বাবা, আমার দাদু সবাই পড়েছেন এবং সেই স্কুলে আমি পড়াচ্ছি। এটা মানে একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স বলা যায়। আর যেটা সুমনা ম্যাডাম বললেন ওটা বলি, যে প্রত্যেক বছর ছেলেরা মানে 5 সেপ্টেম্বরের দিকে তাকিয়ে থাকতো যে কবে 5 সেপ্টেম্বরটা আসবে আর ওরা তবে একটু গান করতে পারবে, তবে একটু বাজাতে পারবে। মানে ওরা অধীর আগ্রহে 5 সেপ্টেম্বরটার জন্যই শুধু অপেক্ষা করতো। তো 150 বছরের শুরু থেকেই প্রত্যেক মাসে অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, মানে এতে ওরা খানিকটা ভীষণ আনন্দিত। কালচারাল প্রোগ্রামের সাথে সাথে এখন অনেক ইভেন্টও হচ্ছে, যেমন 16 তারিখে ব্লাড ডোনেশন আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প Sports হচ্ছে। event চলছে এবং তাতে আমাদের। করে কি হচ্ছে যে মানে স্কুলের 4 দেওয়ালের বাইরে যখন ছাত্ররা আসে তখন ওদের সাথে মানে কথা বলা, ওদের সাথে Interaction-টা। ইন্টারাকশন হওয়ার ফলে মানে একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়। একটা মানে ওই 4 দেওয়ালের মধ্যে তো সবসময় আমাদের মানে ভীষণ স্ট্রিক্ট থাকতে হয় যে এই কথা বলবি না, পাশে ক্লাস হচ্ছে বা কিছু, পাশে ক্লাসে ডিস্টার্ব হবে এরকম। কিন্তু এই 4 দেওয়ালের বাইরে যখন ওরা আসছে তখন ওদের সাথে কথা বলা, বিভিন্ন রকমের গল্প করা, এতে ছাত্র এবং টিচারের মধ্যে যে বন্ডিং সেটা মনে হয় যে আরেকটু বাড়ছে, আরও ভালো লাগছে সেই জায়গা থেকে। তো এটা 150 বছরের ভীষণ পাওয়ার জায়গা একটা। আচ্ছা, আমাদের অনেক কারেন্ট স্টুডেন্ট থেকে শুরু করে মানে আমাদেরও এককালে মানে ভাবনা চিন্তা ছিল যে আপনারা দুই বোন, ঠিক আছে, তো সেটা নিয়ে আপনারা কি বলতে চান? আমি মোটামুটি জানি যে একসাথে অনেক বছর এক বাড়িতে থাকলে তাদের দুজনকে একই রকম দেখতে হয়ে যায়। তো আমরা এত বছর, এত ঘন্টা, বছরের পর বছর যেহেতু একসাথেই রয়েছি, আমার তো মনে হয় যে একরকম হয়তো দেখতে হয়েছে তোদের চোখে। তো এটা আমরা খুব গর্বিত যে আমার দুজনকে বোন বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কিয়া আমার চেয়ে বয়সে 1-2 বছরের ছোট, আমি হচ্ছে একটু বড়, কিন্তু মানে হাইটে ও একটু লম্বা হয়ে গেছে, কিন্তু একরকম হয়তো লাগে। আচ্ছা, কিছু কিছু জায়গায় তো আমরাও শুনেছি যে মানে বোন বলে চ্যালেঞ্জও করেছে যে আপনারা বোন অবশ্যই। তো এটা আমার শুনে খুব আনন্দ হয়। আচ্ছা, এবার মানে একটু পড়াশোনার দিকে যাই, ঠিক আছে। মানে সেটা হচ্ছে আপনি একটা মানে আমার কাছে তো খুব কঠিন একটা সাবজেক্ট সংস্কৃত, আর আপনি ভূগোল। তো মানে কি করে আপনি সংস্কৃততে ওই নড়া মানে শব্দরূপ ধাতুরূপ, আর আপনি কি করে জিওগ্রাফির মধ্যে অতগুলো রাজ্যের রাজধানী কি করে মনে রাখেন, সেটা নিয়ে একটু টিপস যদি দেন। এটার ব্যাপারে বলি, এরকম যদি কারোর কোনো ফর্মুলা জানা থাকে তো সে আমাকে জানাতে পারে, আমি নিজে জানি না, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার অনেক স্টুডেন্টরা কিন্তু এটা ভীষণ ভালো বলতে পারে। তো এই প্রশ্ন যদি আগে করা হতো তাহলে ওদের থেকে জিজ্ঞাসা করে আসতাম।
আচ্ছা। কেমন করে এত রাজধানীর নাম মুখস্থ মুখস্থ করেছে করে। ওরা। আচ্ছা। তবে একটা কথা বলি যে অনুশীলন মানে বারবার পড়া ছাড়া কিন্তু এটা মুখস্থ করার আর কোনো মানে অন্য উপায় নেই। তবে কিছু ক্ষেত্রে কিছু ক্লু দিয়ে আমরা মনে করতে পারি, কিন্তু সব দেশ সব রাজধানী মুখস্থ করার জন্য কিন্তু বারবার পড়াটা প্রয়োজন। আচ্ছা ম্যাডাম, আপনি? আচ্ছা, আমি আমার সংস্কৃত সাবজেক্টটায় ভালো লাগার কারণ হচ্ছে আমার মা। মানে সবাই বলে যে মাদার ইজ এ বেস্ট টিচার, তো আমি এখানে অবশ্যই আমার মায়ের কথা বলবো। তো আমার মায়ের খুব প্রিয় সাবজেক্ট ছিল সংস্কৃত। তো সেই হিসাবে আমি কিন্তু মায়ের কাছেই সংস্কৃত সাবজেক্টটা পড়াশোনা করেছি, এবং মা এত সুন্দরভাবে পড়াটা বোঝাতো, আমার ভীষণ ভালো লাগতো। তো এই ভালো লাগা থেকে অদ্ভুত একটা ভালোবাসা জন্মায়, এবং এই সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনা করি। কিন্তু আমার অ্যাকচুয়ালি বাংলায় এমএ প্রথম করার পর আমি পরে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম একটু দেরিতে, কিন্তু এই সাবজেক্টটা আমার ভালো লাগার কারণ আমার মা। আচ্ছা। আর স্কুলে শব্দরূপ কিভাবে মনে রাখতে হবে, আমার মনে হয় যে কোনো একটা সাবজেক্ট যদি ভালোবেসে পড়া যায় তাহলে সেটাকে বোধহয় আপন করে নেওয়া যায়। তো কিভাবে ভালোবাসবে, কিভাবে ভালো লাগবে, সেটা তো একজন স্টুডেন্টের উপরে অনেকটা নির্ভর করে। তবু আমি চেষ্টা করি ভালো লাগানোর। আমি অনেকবার একটা জিনিস বলেছি, যেমন নামতা আমরা সকালে উঠে একটা নামতা মুখস্থ করি, নামতা যেভাবে পড়ি তার মধ্যে একটা সুর তাল ছন্দ থাকে। তো আমাদের এই শব্দরূপেও বা ধাতুরূপেও একটা সুর তাল ছন্দ আছে। তো আমি একটা শব্দরূপ জাস্ট একটু বলে বোঝাচ্ছি যে কীরকমভাবে একটা তাল দিয়ে শব্দরূপটা পড়া যায়। একটা শব্দরূপ দিয়ে বোঝাচ্ছি, যেমন ধর পিতৃ শব্দরূপটা। তো আমি যদি এরমভাবে পড়ি, পিতা পিতরৌ পিতর, পিতরম পিতরৌ পিতৃ, পিতা পিতৃভ্যাম পিতৃভ্যি, পিত্রে পিতৃভ্যাম পিতৃভ্য, পিতু পিতৃভ্যাম পিতৃভ্য, পিতু পিতৃ পিতৃনাম, পিতরি পিতৃ পিতৃষু। তো আমার তো মনে হয় এটার মধ্যে একটা কোনো ছন্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ছন্দ তো তো আছে। রেগুলার যদি আমরা এই ছন্দটাকে একটু মেনটেন করে পড়ি, আমার মনে হয় পড়াটা একটুখানি এনজয়। আচ্ছা, যদি মানে আপনি সংস্কৃত নিয়ে আর আপনি যদি জিওগ্রাফি নিয়ে যদি না পড়তেন, ঠিক আছে, তাহলে অন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তেন? বা আচ্ছা, কোন আমি subject কেন favorite? মানে ভূগোল দিয়ে পড়েছি সেই গল্পটা আমি একটুখানি আচ্ছা, আচ্ছা, নিশ্চয়ই, নিশ্চয়ই, বলতে নিশ্চয়ই, চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো ক্লাস 10 তখন মানে জাস্ট টেস্টটা হয়েছে, তখন আমার বাড়ির সবাই মিলে একটা মানে মিটিং, বাড়ির মানে গোল বৈঠক। আত্মীয় স্বজন, তো গোল বৈঠক। গোল তখন বৈঠক। তো ভীষণ ইন্টারেস্ট কী নিয়ে পড়বে মেয়ে এরকম, তখন সেরকম বলে ঠিক করছে এরকম। তখন আমার একটা মাসি বলেছে যে ওই ভূগোলটা নিয়ে পড়লে না এখানে ওখানে বেড়াতে যেতে হয়, এক্সকারশনে বন্ধুদের সাথে বেড়াতে যেতে হয়। তো ওইটা না কোনো কারণে কানে চলে গেছিলো। আচ্ছা। তার আগে পর্যন্ত যে খুব ভীষণ ভালোবাসতাম ভূগোলটাকে, কারণ ওই কয়লা কোথায় পাওয়া যায় আর কোন শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে কোন দেশে, মানে এসব মনে রাখাটা মানে খুব চাপের খুব বিষয়। চাপের বিষয় ছিল। কিন্তু যেহেতু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যাবে, আচ্ছা। মানে এটা আমার কাছে মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল যে বন্ধুদের সাথে ঘুরতে যাব। তো সেইটা থেকেই তখন টেস্টের পর ভূগোলটাকে পড়তে আরম্ভ করলাম, আচ্ছা। যে না এবার পড়তেই হবে, কারণ বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে। আচ্ছা। তো সেটা থেকেই মানে প্রথম ভূগোল পড়াটা শুরু। তারপরে পড়তে 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 এই ভালো জায়গায়। লাগাটা তো তৈরি হয়ে যায়। একটা সাবজেক্টকে যখন অনেক পড়া যায় তখন তার ভেতরের অনেক কিছু জানা যায়, সে থেকে আর আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হয়ে গেছে আর কি। তাহলে ভূগোল না নিয়ে পড়লে কি নিয়ে পড়তেন? ভূগোল না নিয়ে পড়লে ভূগোল না নিয়ে পড়লে পলিটিক্যাল সায়েন্সে তখন ভর্তি হয়ে গিয়েছিলাম আচ্ছা। প্রথমে, তারপরে আবার ভূগোলেই আচ্ছা। ফিরে আসি আর কি। আর ম্যাডাম আপনি? আমার জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছে ছিল। আচ্ছা। তো মানে জিওগ্রাফির সাথে অ্যাকচুয়ালি তখনকার দিনে অঙ্কটা দরকার হতো, আচ্ছা। আর আমি অঙ্কে একটু ভয় পেতাম। আচ্ছা। তো সেই কারণে খানিকটা ভয়বশত মানে যখনই জিওগ্রাফি নিতে গেছি মার্কস ছিল, কিন্তু ম্যাথের মার্কসটাও ছিল, কিন্তু সবাই বললো যে পরবর্তীকালে যদি ম্যাথ না থাকে তাহলে জিওগ্রাফি নিয়ে এগোনোটা একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই হিসেবে আমি হয়তো জিওগ্রাফিটা নিয়ে এগোতে পারিনি, কিন্তু খুব জানার ইচ্ছা ছিল। এবং ওই মানে কোথায় যাব, মানে কোন জায়গাটা কোন দিকে, এটা খুব ভালো লাগতো। আচ্ছা। বেড়াতে গেলে তো ওটাই বেশি ইন্টারেস্টিং। তো আমারও খুব ইচ্ছা করতো ভূগোল যারাই বলে তারাই দেখি এক্সকারশনে যায়, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে ঘুরতে পারবো। হিস্ট্রি আর জিওগ্রাফির মেন দুটো ক্রাইটেরিয়া, বেড়াতে যাবো, এই একটা অ্যাট্রাকশন অবশ্যই ছিল। আচ্ছা, তো এবার একটু স্কুল সম্পর্কে জানি। সিএনআই মানে চাচরা নন্দলাল ইনস্টিটিউশন সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? সিএনআই
অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের পরেই আমি চাকরিটা পাই। আবার স্কুল লাইফটা সম্পর্কে তো বললামই, ভীষণই একদম বোরিং একটা স্কুল লাইফ। তো তারপরে যখন সিএনআই এলাম, এই এত বড় একটা স্কুল, অবশ্যই স্কুলটা সুন্দর, গঙ্গার ধারে বড়, কিন্তু আমার পক্ষে মানে প্রথম পা দিচ্ছি, দেবো কি দেবো না, এখানে মানে ঢুকবো কি ঢুকবো না, সবাই কি দেখছে নাকি আমার দিকে, মানে এরকমভাবে ঢুকছে। মানে সেদিনকে আমি যা নার্ভাস ছিলাম, আমাকে বোধহয় কেউ যদি ঠেলে দিত না, তাহলে ওখানে পড়ে যেতাম, মানে এরকম অবস্থা ছিল। তারপর থেকে তো এখানে সমস্ত টিচাররা, যেহেতু আমি তখন মানে এতটাই ছোট ছিলাম, সবাইকারই ছোট ছিলাম স্কুলে, তো সবাই ভীষণ হেল্প করেছে। ক্লাসে যাওয়া থেকে, ক্লাসে কিভাবে পড়াতে হয় থেকে, টিচার স্টুডেন্টদের সাথে কিভাবে কথা বলবো, সেগুলো সবাই শিখিয়েছেন আর কি স্যারেরা। তো সেইভাবেই সবাইকার সহযোগিতায় আজ 17টা বছর কাটিয়ে দিলাম, আজ এখানে আছি। ভীষণ একটা ভালো অভিজ্ঞতা। আমি আবারও বলবো যে সবাইকার ভালোবাসা পেয়েছি, মানে এত ভালোবাসা পেয়েছি, আমি বোধহয় মানে আপ্লুত, অভিভূত। মানে আমি এত ভালোবাসার কোথাও পাইনি। আর আপনি? আচ্ছা, সিএনআই এ চাকরি পাওয়া নিয়ে আমার একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, তখন আমি এমএ পড়ছি, বাংলা এমএ। তো হঠাৎই আমার বন্ধুরা, মানে আমার পুরোটাই বন্ধু ভাগ্য বলে না, খুব ভালো। তো আমার বন্ধুরা কোনোদিনই মানে আমার সাথে মানে চিরকালই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতো, এবং মানে তারা যেন এমনই দেখাতো যে আমি ছাড়া তাদের জগৎ অন্ধকার। তো হঠাৎ করেই তারা এসে বললো, আরে সিএনআই এ কিছু ইন্টারভিউ হচ্ছে, তো চল তোর নামটা আমরা সংস্কৃতে ঢুকিয়ে দিয়েছি। আমি বলছি, আরে আমি বাংলা এমএ পড়ছি, আমার সংস্কৃত কোথায় আছে? বললো, আরে 5 সাবজেক্টে তো আছে, তো চল তোর নামটা লিখিয়ে দিচ্ছি, নাহলে তো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। তো হঠাৎই ওদের সাথে ওই অ্যাপ্লিকেশান একটা নিয়ে হঠাৎ করে এসে জমা দেওয়া। তো তারপরে ইন্টারভিউ, কিন্তু দুঃখবশত আমার হয়, ওদের কারোর হয়। যা, মানে এমনই একটা অদ্ভুত। এবং মানে তারপরে মানে আমার হয়তো ভীষণ খারাপ লেগেছিল যে আমি সত্যি মানে কোনো রকমভাবে প্রিপেয়ার ছিলাম না, যেখানে হঠাৎ করে চাকরি পাওয়াটা আমার কাছে একটা সত্যি মানে সৌভাগ্যের ব্যাপার। এত বড় স্কুল, এত সুন্দর একটা পজিশান, এত সুন্দর সিচুয়েশান, দারুণ দারুণ, মানে ভীষণ ভালো লেগেছিল। আর স্কুল সম্বন্ধে অভিজ্ঞতা বলে স্টুডেন্টের সঙ্গে তো মানে ইন্টারাকশান বিভিন্ন টিচাররা করতেইনি। তো আমি কেয়ার আগে যেহেতু জয়েন করেছিলাম, তখন কেয়ার আগে আমিও জুনিয়রই ছিলাম। তো বিভিন্ন টিচাররা ক্লাসে গিয়ে গিয়ে আলাপ করাতো, স্টুডেন্টের সঙ্গে ইন্টারাক্ট করাতে। তো আমি দেখেছিলাম যে স্টুডেন্টরা সবাই যে পড়তে ভালোবাসে তা না, অনেকে দেখতাম যে পড়তে গেলে আঁকতে বসতো। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আঁকতে পারো, কিন্তু আমাকে আঁকতে হবে। তো আমার 5 সেপ্টেম্বরে প্রথম বছরের প্রথম গিফট ছিল আমাকে এঁকে একটি স্টুডেন্ট ল্যামিনেট করে সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে আমাকে গিফট। তো আমার জীবনে এটা সত্যি একটা মেমোরেবল। আচ্ছা, আমরা একদম শেষ কোয়েশ্চেনে চলে এসেছি পডকাস্টে। তো মানে স্কুলের যে কোনো প্রোগ্রাম হোক, 150 বছরের প্রোগ্রাম হোক, বা যে কোনো 5 সেপ্টেম্বর, মানে আমরা তো আগে ওই ছোটোবেলায় ওই 5 সেপ্টেম্বর একটাই প্রোগ্রাম হতো। তো ওইখানে মানে মানে আমাদের নন্দলালে থ্রোই বলা যেতে পারে আপনারা দুজন এবং সুমনবাবু, ঠিক আছে? তো আপনাদের তিনজনকে এই জন্য এরকম অসম্ভবভাবে যে এত সহযোগিতা আমরা পেয়েছি, এবং আমাদের থেকে যে মানে ওই প্রোগ্রামে থাকা করা জিনিসগুলো, ওইগুলো যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে। আমি বলি, প্রথম যে বছর চাকরি পাই, দেবব্রত বাবু ছিলেন তখন ডিসি স্যার, না ওটা আচ্ছা আচ্ছা বুঝেছি, দেবব্রত ডিজি ডিসি দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, শর্ট ফর্মটা আমি আর এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেবব্রত বাবু ছিলেন, উনি হঠাৎ করে নিয়ে গিয়ে বললেন যে কেয়া, এরা একটা নাটক করছে, তুই এদের নাটকটা একটু দেখে দে। হ্যাঁ, আমি বললাম যে স্যার, আমি নাটক মানে নাটক তো করা তো অনেক অনেক দূরে থাক, আমি কোনোদিন একটা নাটক চোখের সামনে দেখিনি। বললো না না, পারবি তুই পারবি, এনে দেখ, এই ভাড়াটে চাই নাটকটা হবে, তুই একটু দেখে দে। হ্যাঁ, সেই মানে শুনবেনই না স্যার। আমি এবার সবাইকে বলতে লাগলাম, স্যার আপনি দেখুন না, আমি পারবো না। কেউই আর নিল না। ও তা সেই দেখতে হলো। সময় কদিন, 6 দিন হাতে, তার মধ্যে শনি রবি 2 দিন ছুটি আর 4 দিন। এর মধ্যে একটা নাটক স্টেজে হবে, তাও আমাকে তার মানে দায়িত্ব নিতে হবে। হলো তো একটাই কাজ করতে পারতাম, নাটকটা দেখে কয়েকজনকে বলে দিলাম তোরা এই পার্টগুলো করবি। স্টুডেন্টরা মানে এত ভালো ছিল যে 2 দিনের মধ্যে ওরা ওই পুরো নাটকটা মুখস্থ করে এসছে। আর বাকি 4 দিন আমি একটু আধটু শিখিয়েছি আর কি, মানে বলেছি, মানে ওরা করেছে, আমি হয়তো একটু বললাম আর কি। যাই হোক, সেই নাটকটা
অসাধারণ ফাটাফাটি হয়েছিল। আমার কোনো কৃতিত্ব ছিল না তাতে, তো পুরোপুরি স্টুডেন্টদের কৃতিত্ব। কিন্তু ওই একটা কোথায় হয়ে গেল, কে পারবে নাটকটা করতে, মানে করাতে ছেলেদের দিয়ে, সেই থেকেই আর কি জড়িয়ে পড়লাম আর কি। তারপরে প্রত্যেক বছরই এভাবেই চলে আসছে। আর কোনো দিন আর অন্য কাউকে কয়েকবার হয়তো বিভিন্ন সমস্যার জন্য বলেছি যে না এবছরটা থাক, আর করবো না, এবছর অন্য কেউ করুক, আর 5 সেপ্টেম্বরে নাটক ফাটক। সেই স্টুডেন্টরা বলতো না ম্যাডাম আপনাকে একবার দেখতেই হবে, আপনি চলুন না, একবার চলুন। আচ্ছা দেখতে দিতে হবে না, আপনি এখন একটু এই ক্লাসের ফাঁকে একটু গিয়ে দাঁড়ান, কিছু বলতে হবে না। না আর কখনো মানে এটা থেকে বেরিয়ে আসবো এটা ভাবাই হয়নি আর কি, মানে এত বছর ধরে চলেই যাচ্ছে। আর আপনি? আমার কথা বলতে গেলে বলতে হয় প্রথমে গানটা তো শুরু করেছিল দেবজিৎ দা, তাপসীদি, ওরা। তো বাকি স্টুডেন্টরা দেখতাম খুব উৎসাহী, কিন্তু সবাইয়ের গলা তো আমরা ঠিক মানে ক্যাচ করতে পারতাম না। অনেকে নতুন শিখছে, অনেকে বাথরুম সিঙ্গার, তো সবাই তো খুব চাইতো যে গান গাইবো স্কুলের জন্য, সবাই ডেডিকেটেড যে আমরা গান গাইবো। কিন্তু দুঃখের বিষয় সবাইকে কোনোদিন নিতে পারিনি। কিন্তু এই দেবজিৎ দা বা তাপসীদি এদের সঙ্গে থেকে থেকে আমি খানিকটা বুঝেছিলাম যে গানটা মোটামুটি সবাই ভালোবাসে। নাটক হয়তো মানে কিছু অভিনয় করতে হয়, তার জন্য কিছু গুণ থাকা দরকার, যে কিছু করতে পারা দরকার, কিন্তু গানটা বাথরুম সিঙ্গার হলেও চলে যায়, মোটামুটি তাদেরকেও বইয়ে করিয়ে দেওয়া যায়। তো এরকমভাবেই শুরু করেছিলাম একটা গ্রুপ। তো প্রত্যেকবার তাদেরকে তো অবশ্যই রাখতাম, এবং কিছু কিছু নতুন মুখ যাদের গলা শুনে মনে হতো হ্যাঁ বেশ এটা বেশ একটু অন্যরকম, একটু ক্লাসিক্যাল ভালো গাইছে বা একটু রবীন্দ্রসঙ্গীত ভালো গাইছে, তাদেরকেও মানে সুযোগ দেওয়ার চেষ্টা করতাম। কিভাবে যেন ওদের সাথে আষ্টে পিষ্টে নিজেকে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছিলাম। তো যখনই 5 সেপ্টেম্বর আসতো আমরাও যেন 1 মাস আগে সেই রেডি হতাম যে এবার বাকি স্টুডেন্টদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ, মানে এই চেনাশোনা পড়াশোনার এই একঘেয়ে গণ্ডি, এটা মানে এটার থেকে খানিকটা দূর। ওরাও 7 দিন আনন্দ করবে আমাদের সাথে, আমরাও 7 দিন আনন্দ করব ওদের সাথে। যে ওরা কি জানে, আর 41 বেলটা পড়া মানে একদম মানে রীতিমতো ছোটাছুটি যে এই কোন ঘরে হবে, কি করবি, কি ওরা নাটক করবে, গান গাইবে, ওরা তো একটা নাটক করবে, কিন্তু আমাকে মানে ওদের জন্য বাঁচতে হবে। প্রত্যেকবার 6টা-8টা নাটক পড়া হয়ে গেল প্রত্যেকবারে আর কি। প্রত্যেকবার স্টেজ পারফরমেন্স করলে কেউ সুখী হতো না, কারণ প্রত্যেকেরই মনে হতো যে এর জন্য আমি খারাপ গিয়েছি, এ খারাপভাবে ধরেছে, এ ভুল ধরেছে, তাই আমি খারাপ গিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কে ভালো গাইতো বা কে খারাপ গাইতো এটার ডেফিনেশন আমরাও জানি না, কারণ আমরাও দর্শকের আসনে, শ্রোতার আসনে শুনতাম, আমাদের তো মনে হতো মারাত্মক ভালো গাইছে, মানে এত সুন্দর আমরাও গাইতে পারি। কিন্তু তারা কিন্তু বুঝতে পারতো যে আমার পাশের বন্ধু একটু নড়ে চড়ে গিয়েছে, তাই হয়তো তারা একটুখানি মনক্ষুণ্ণ হতো, কিছু রাগ অভিমানের মধ্যে দিয়ে কীভাবে যেন জড়িয়ে পড়েছি। এটা ছাড়া 5 সেপ্টেম্বর মানে স্টুডেন্ট ছাড়া, প্রাক্তন যারা স্টুডেন্ট তাদেরকে ছাড়া 5 সেপ্টেম্বর সত্যি মানে একদম মানে ফাঁকা লাগে। আচ্ছা, এবার আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যদি আপনাদের দুকলি গান দিয়ে পডকাস্টটা শেষ হয়। আমি একটা গান করি, বেশি তো রেডি হয়ে আসিনি, তাও চেষ্টা করছি। না না মোনা ম্যাডামই করুক। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখেরই শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহনে সরি আকাশে যেতি যেতি মানুক্ষী শুধাবেন ওদিকে ওটা
কি দেশ গো, নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালা কালা মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কত ইচ এদিকে, তোমার মনে লাই কত পূজা লিউচ। ই হলো বঙ্গভূম। বান হয়েছিল, ওরা বাত বাতল, নদী শুকাইছিল, এখন কেনেল হয়েছে, বছরে 3 বার ধান উঠে। দেখ কেনে ওই শুনো, নূতন দালান হইছে কত, ওদের আর কষ্ট লাই। বিকেলে সোনার পাড়া লহর, ওই শুনো, টিক 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 করে শব্দ উঠে। বলো দিনি, ও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হই তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে। ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, তেমন দিন কবে আসবে গো, তেমন দিন কবে আসবে, যখন দুধ পাবে, পেট ভরে মুড়ি পাবে এ পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো?